দেশের অধিকাংশ পোশাক কারখানায় নেই ট্রেড ইউনিয়ন। বর্তমান সংগঠনগুলোর কার্যক্রমেও বাধা দেওয়ার অভিযোগ। দুপক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্রমিক নেতাদের। ঈদে যত্রতত্র কোরবানির পশু জবাই না করার সরকারি নির্দেশনা নিয়ে সংশয়ে সিটি কর্পোরেশন, বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার। এবং বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে এলসি মূল্য $250 বাড়ালো ভারত। অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে কংগ্রেসের বিক্ষোভ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি হরিপদ সাহা। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব দেশের শ্রমিক সংগঠনগুলোর বর্তমান পরিস্থিতি নিয়ে, পোশাক খাতে তারা কি অবস্থায় রয়েছে। আর এ নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনি। সিরাজুল ইসলাম রনি, সময় স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনার সাথে আলোচনায় যাওয়ার আগে এ সংক্রান্ত একটি রিপোর্ট দেখে আসছি। শ্রমিক অধিকার রক্ষার পাশাপাশি মার্কিন বাজারে বিশেষ বাণিজ্য সুবিধা পেতে পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা সহ সব শর্ত পূরণ করা হয়েছে। শ্রম প্রতিমন্ত্রীর এমন দাবি ভিত্তিহীন উল্লেখ করে শ্রমিক সংগঠনগুলো বলছে, এখনও দেশের শতকরা প্রায় 90% কারখানায় ট্রেড ইউনিয়ন নেই। আর বিদ্যমান যেগুলো রয়েছে সেগুলোও কারখানা মালিকদের সদিচ্ছার অভাবে স্বাধীনভাবে কাজ করতে পারছে না। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। সস্তা শ্রমবাজারের জন্য বিশ্বে বাংলাদেশের পরিচিতি থাকলেও রানা প্লাজা ধসের পর নতুন করে আলোচনায় আসে শিল্প কারখানার কর্মপরিবেশ। গুরুত্ব পায় কমপ্লায়েন্স ইস্যু, আর শ্রমিকদের কল্যাণে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠায় সোচ্চার হয় দেশি বিদেশি বিভিন্ন মহল। এরই প্রেক্ষিতে গত 2 বছরে অনুমোদন পাওয়া 330টি সহ বর্তমানে পোশাক শিল্পে ট্রেড ইউনিয়নের সংখ্যা দাঁড়িয়েছে 462টি, যেখানে কারখানার সংখ্যা প্রায় 3600। এমন পরিস্থিতিতে শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি ইতিবাচক অর্থনীতির স্বার্থেই প্রতিটি কারখানায় কমপক্ষে একটি করে কার্যকর শ্রমিক সংগঠনের দাবি বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের। মালিক এবং শ্রমিকের সম্পর্ক বজায় রাখার জন্য শ্রমিকদের দাবি, প্রাপ্য, তার অসুবিধাগুলো উত্থাপন করার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানে অ্যাটলিস্ট একটা ট্রেড ইউনিয়ন থাকা দরকার। আর বিদ্যমান সংগঠনগুলোর কার্যক্রমেও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নে সংগঠকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান এই শ্রমিক নেতার। দুঃখজনক হলেও সত্য যে এখন আমাদের দেশে এই দায়িত্বশীল ট্রেড ইউনিয়ন অভাব খুব বেশি। মালিকদের এই বৈরী অ্যাটিটিউড টুয়ার্ডস ফরমেশন অফ ট্রেড ইউনিয়ন গঠন করার ব্যাপারে এইটা হলো বড় সমস্যা। এদিকে শ্রমিক নেতাদের অভিযোগ থাকলেও বিশ্ববাজারে বিশেষ বাণিজ্য সুবিধা পেতে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা সহ সব শর্তই পূরণ করা হয়েছে বলে দাবি শ্রম প্রতিমন্ত্রীর। জিএসপির বিষয়ে যে সমস্ত কন্ডিশন দেওয়া হয়েছিল এর মধ্যে আমার মন্ত্রণালয়ের একটা কন্ডিশন ছিল, সেগুলি আমরা ফুলফিল করেছি। আর কোনো কন্ডিশন বাকি নাই। এখন ইউএস গভর্নমেন্ট তার ইচ্ছা। শুধু ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠাই নয়, শ্রমিক মালিক সম্পর্ক উন্নয়নে তা কতটুকু কার্যকর ভূমিকা রাখছে সেদিকেও নজর দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এবারে এ নিয়ে কথা বলতে আমাদের সময় স্টুডিওতে যোগ দিয়েছেন সিরাজুল ইসলাম রনি, পোশাক খাতের শ্রমিক নেতা। আমরা যোগ দিচ্ছি তার সঙ্গে। রনি ভাই, যে বিষয়গুলো উঠে এসেছে, বর্তমানে শ্রমিক সংগঠনগুলো বাস্তবতা কি আসলে? ধন্যবাদ। বর্তমানে শ্রমিক সংগঠনগুলোর বাস্তবতা হচ্ছে যে অতীতের চেয়ে যেমন আগে কোনো ট্রেড ইউনিয়ন তেমনভাবে গঠন করা হয় নাই এবং সেখানে প্রতিবন্ধকতা ছিল, কিন্তু এখন কিন্তু 400টির অধিক ট্রেড ইউনিয়ন গঠন হয়েছে, যার ফলে আমরা এই শিল্পের যে সার্বিক অবস্থা একটু পরিবর্তন হচ্ছে। পাশাপাশি আপনি জানবেন যে বাংলাদেশের স্বাধীনতার পরে থেকে কোনো শ্রম আইনের বিধি ছিল না। এখন কিন্তু এই বর্তমান সরকার আমলে একটি বিধিমালা প্রণয়ন হয়েছে। সেই বিধিমালা শ্রমিক মালিক উভয় স্বার্থে সংরক্ষিত করা হয়েছে, যার ফলে শ্রমিকদের যে অসুবিধাগুলো ছিল, আইনের বিধিবিধানগুলো যেখানে একটি সমস্যা ছিল, সেটা মানে সহজেই সেটাকে নিরসন হবে বলে আমি আশা করি। আরেকটা বিষয় হলো যে এখানে যদিও বিধিতে বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে, যেমন শ্রমিকদের ঈদ বোনাসের বিষয়গুলো আইনের মধ্যে ছিল না, যার ফলে এবার বিধিতে
ইনক্লুড করা হয়েছে। কিন্তু একটা বিষয় ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে আরও একটি স্পষ্টতা মানে দরকার ছিল, যেটাকে ইউনিয়ন গঠন করার ক্ষেত্রে নানা ধরনের সমস্যা সৃষ্টি হবে, এটা একটা মানে প্রতিবন্ধকতা কিছুটা রয়ে গেছে, এটা পরিষ্কার নাই আর কি। মানে এখন যেরকম অবস্থা হচ্ছে, প্রায় 4000 কারখানা, সেখানে মাত্র 400 ট্রেড ইউনিয়ন রয়েছে। আসলে আমি এই সেক্টরে দীর্ঘদিন ধরে ট্রেড ইউনিয়ন করছি এবং ট্রেড ইউনিয়ন কর্মী হিসাবে একটা বিষয় হচ্ছে কি, আমাদের এই R&D সেক্টরের অধিকাংশ হচ্ছে নারী শ্রমিক। সেই নারী শ্রমিকদের ট্রেড ইউনিয়নগত কালেক্টিভ বার্গেনিং যে এজেন্ট, সেখানে যে ট্রেড ইউনিয়ন তাদের ফাইল কিভাবে মানে সংরক্ষিত করতে হবে, ইউনিয়ন গঠনের ক্ষেত্রে যে সমস্ত প্রক্রিয়া আছে, সেগুলো কিন্তু আমাদের বিধিতে স্পষ্টভাবে উল্লেখ করা নাই। যার ফলে এখন ট্রেড ইউনিয়ন করলাম এবং ট্রেড ইউনিয়নকে সংরক্ষিত করা, তাদের ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে আপনার এখানে একটা ফাইল আপ করা, সেই বিষয়ে যদি পরিষ্কার ধারণা থাকতো। সেক্ষেত্রে তো ট্রেড ইউনিয়ন যারা গঠন করবেন, যারা নেতৃত্ব দিবেন, তাদের নলেজ লেভেলেরও একটা বিষয় আছে। হ্যাঁ, সেটাও আছে। আর একটা হচ্ছে যে এই ট্রেড ইউনিয়ন যারা করবেন, অর্থাৎ ফ্যাক্টরি বেসিকে, সেখানে কিন্তু তাদের কিন্তু প্রশিক্ষিত হতে হবে এবং কিভাবে তারা ইউনিয়ন গঠন করবে একটা প্রক্রিয়া। একটা হচ্ছে যে ইউনিয়ন গঠন করার ফলে তাদের ফাইল মেনটেন করতে হবে, এখানে যদি ইউনিয়নের চার্ট অফ ডিমান্ড প্রদান করতে হবে, সেখানে যদি কোনো ধরনের জটিলতা থাকে তাহলে কিন্তু সেই ডিমান্ড কিন্তু কার্যকারিতা হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই বৎসরের শেষে আপনার এই যে করতে হয় আর কি, রিটার্ন জমা দিতে হয়, এইগুলি প্রশিক্ষিত ব্যাপার আছে, প্রশিক্ষিত হওয়ার বিষয় রয়েছে। মানে কারখানা মালিকরা এই প্রশিক্ষণের বিষয়টাকে কিভাবে এখন দেখছে আর কি? আসলে কারখানা মালিকরা যেটা সত্যিকার অর্থে এখন তো এই কমপ্লায়েন্ট ইস্যুগুলো যেহেতু অন্যান্য ফ্যাক্টরিগুলোতে চাচ্ছে, সেখানে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনের কথাও যে সমস্ত গ্লোবাল ইউনিয়নগুলো গ্লোবাল সেক্টর থেকে ইউনিয়নের ক্ষেত্রে তারা একটু ইতিবাচক সাড়া দিচ্ছে। কিন্তু অধিকাংশ কারখানা এখনো তারা ইউনিয়ন করার ক্ষেত্রে মানে অতটুকু তারা মানে আগ্রহ না, তারা এখন অনাগ্রহের মধ্যে আছে, তারা ইউনিয়নটাকে এভাবে সহজভাবে নিতে চায় না। তবে আমার মনে হয় যে ইউনিয়নটা খুবই প্রয়োজন। শিল্প শ্রমিক স্বার্থ রক্ষা করতে হলে ইউনিয়নের দরকার। ইউনিয়ন হচ্ছে একটি লিগ্যাল প্রসিডিউর, আইনের ভিত্তিতে চার্ট অফ ডিমান্ড দিবে, তাদের মানে বিশৃঙ্খলা হওয়ার কোনো সুযোগ নাই, সুশৃঙ্খলভাবে তার কার্যক্রম চালাতে পারে। এটা হচ্ছে ইউনিয়ন মূল লক্ষ্য। আর ইউনিয়ন যদি সেখানে বাধা প্রয়োগ করা হয়, আর ইউনিয়ন যদি প্রশিক্ষিত ইউনিয়ন না হয়, সেক্ষেত্রে একটা বিপরীত হয়ে যাবে। যার কারণে আমি মনে করি যে সরকার, মালিক, শ্রমিক সংগঠনগুলো উভয় পক্ষে শ্রমিকদেরকে আগে ইউনিয়ন সম্পর্কে অ্যাওয়ার করতে হবে। শিল্পাঞ্চল কারখানায় যে একটা শৃঙ্খলা যদি বজায় রাখতে হয়, সেক্ষেত্রে তো ইউনিয়নের অবশ্যই প্রয়োজন। সেই ইউনিয়নটা হবে সুষ্ঠু দ্বারা ইউনিয়ন। সেই ইউনিয়ন কখনো নেগেটিভ আচরণ করার কোনো নাই, বিধান নাই এবং সেটাকে সুযোগ নাই। ইউনিয়ন হচ্ছে একটা সুসংগঠিত, সুশৃঙ্খলভাবে কাজ করা। অনেক সময় অভিযোগ থাকে যে ট্রেড ইউনিয়নের যারা নেতারা, যারা নেতৃত্বে থাকে, তারা নিজেদের স্বার্থে মালিকদের সাথে একটা আতাত করে থাকে, এই ধরনের অভিযোগও কিন্তু দেখা যায়। এটা এই অভিযোগটা মানে আমি মনে করি যে আসলে উড়িয়ে দেওয়ার না। কারণ হচ্ছে ইউনিয়ন কেন আতাত করার সুযোগ পাবে না? যখন ওই কারখানার শ্রমিক প্রশিক্ষিত হবে, শ্রমিক ট্রেড ইউনিয়ন সম্পর্কে, তার নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে, তখন কোনো ফেডারেশন অথবা অন্য কোনো লিডাররা তারা সেই সুযোগটা নেওয়ার তাদের কাছে মানে হবে, তারা তো সেটাকে বাধা প্রয়োগ করে বুঝতেই পারবে। যার কারণে আমরা শ্রমিকদেরকে বলি যে ইউনিয়ন গঠন করার আগে শ্রমিক অধিকার সম্পর্কে সচেতন হতে হবে, তার কি কি পাওনা দাওনা আছে, আইনের কি কি বিধিবিধানগুলো রয়েছে, সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে তাকে সুযোগ নিতে হবে এবং বুঝতে হবে। এই যে বলছেন যে শ্রমিকদের প্রশিক্ষণের বিষয়টা খুবই গুরুত্বের সাথে আপনি তুলে ধরেছেন, এই জায়গায় বেসরকারি যেসব উন্নয়ন সংস্থা রয়েছে, এনজিও রয়েছে, তারা কি কোনো ইতিবাচক ভূমিকা রাখছে এখন পর্যন্ত? আসলে একটাই আমি আগেও বলছি যে আমি ট্রেড ইউনিয়ন কর্মী হিসাবে ট্রেড ইউনিয়ন একটা ভিন্ন একটা সেক্টর, আর বেসরকারি উন্নয়ন সংস্থা আরেকটা সেক্টর। না, যেহেতু আমাদের দেশের পোশাক খাতে এত বড় আকার ধারণ করেছে, সেই জায়গায় এনজিওর কাজ করার সুযোগ আছে। এনজিওর কাজ করার সুযোগ থাকলেও আমি মনে করি যে সেই সুযোগটা আমাদের দেশের শ্রম আইনের বিধিবিধানগুলো বাইরে, সেখানে তারা করে না, তাদের সুযোগ নাই। কারণ হচ্ছে এনজিওদের কর্মকাণ্ডগুলো হচ্ছে একটি সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে থাকে, সোশ্যাল সামাজিক ভলান্টিয়ার ভাবে তারা কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা, বিভিন্ন ধরনের ব্যবস্থা করতে হলেও সেখানে তো আমি মনে করি যে আমাদের দেশে যখন সরকারের শ্রম মন্ত্রণালয়
একটু আগের চাইতে অনেক পরিবর্তন হয়েছে। 200 ইন্সপেক্টর নিয়োগ করছে এবং আস্তে আস্তে তারা ওয়েবসাইট করছে, আস্তে আস্তে তাদের নিজস্ব ভবনে যাচ্ছে, এই মন্ত্রণালয়কে সম্প্রসারিত হচ্ছে। কিন্তু এই শ্রমিকদের প্রশিক্ষণের ক্ষেত্রেও সরকার যদি এই উদ্যোগ গ্রহণ করে তাহলে তো এনজিওদের প্রয়োজন নাই। এনজিওদের সব এনজিওতে ভালো আমি সেটা বলবো না, কিন্তু কিছু কিছু এনজিও আছে যে তারা এটাকে গোলায় ফেলে এবং শ্রমিক অধিকারের ক্ষেত্রে একটি বিরাট একটা তফাৎ রয়ে যায়। শ্রমিকদের যে লিগাল প্রসিডিউর, ট্রেড ইউনিয়ন গঠন যে প্রক্রিয়া করবে, সেই উইন্ডোটা তো সরকার খুলে দিতে পারে যে এই ধরনের এনজিও কাজ করতে পারবে। সেখানে ঢালাওভাবে যদি সকল এনজিওকে আমি সাপোর্ট দিয়ে যাই, সেটা না, সেটার হয়তো শ্রম মন্ত্রণালয়ের সাথে একটা সমন্বয়ের মাধ্যমে, আমার মনে হয় শ্রম মন্ত্রণালয়ের সাথে সমন্বয়ের মাধ্যমে যে সমস্ত এনজিও গুলো তারা সত্যিকার অর্থে শ্রমিকদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য, তাদের ইউনিয়ন গঠন করার ক্ষেত্রে এবং তাদের আদার্স ফ্যাসিলিটি এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন করার জন্য নির্দিষ্টভাবে তারা সেই কাজগুলি করবে। অন্য কোনো কাজ করার সুযোগ নাই। কিন্তু ঢালাওভাবে সকলকেই যদি এই ফান্ড দেওয়া হয় এবং সেটা সরকার যদি সেটাকে অনুমোদন দেয় তাহলে কিন্তু একটা হজবর অবস্থা হয়ে যাবে। সেই ক্ষেত্রে মানে শ্রম অধিকারের ক্ষেত্রে আর অধিকার বিনষ্ট হবে, শিল্প স্বার্থ। রানী ভাই, আমরা শ্রমিকদের প্রশিক্ষিত করতে হবে, সেই সব জায়গায় বিভিন্ন কাজ করণীয় আছে সরকারের পক্ষ থেকে, মালিক পক্ষ, আপনারাও সহযোগিতা করতে পারেন। তো আরেকটা কথা বলতে চাই যে উৎপাদনশীলতা নিয়ে কিন্তু অনেক রকম কথা বলা হয়ে থাকে মালিক পক্ষ থেকে, যে বাংলাদেশের শ্রমিকদের যে পরিমাণ উৎপাদনশীলতা তার চেয়ে অন্য দেশের শ্রমিকদের উৎপাদনশীলতা বেশি। আসলে অন্য দেশের উৎপাদনশীলতা বেশি কিভাবে হচ্ছে, এটা বিষয় হচ্ছে যে শ্রমিকদের শুধু আমি একটা জিনিস আমি বলে রাখি, যেহেতু আমরা ভালো ভালো এই কমপ্লায়েন্ট ফ্যাক্টরি করেছি, সেখানে এয়ার কন্ডিশন আছে এবং খুব সুন্দর পরিবেশ আছে, কিন্তু শ্রমিকদের জীবন মান উন্নয়নের ক্ষেত্রে যে ভূমিকা মালিকদের এবং করা উচিত সেটা হচ্ছে শ্রমিকরা কোন জায়গাতে তারা ঘুমাচ্ছে, তাদের আবাসনের ব্যবস্থা কী, তাদের নিউট্রিশনের ব্যবস্থা কী, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। কারণ একজন শ্রমিক তার শুধু কমপ্লায়েন্ট ফ্যাক্টরির মধ্যে থেকে তো তাকে ভালো প্রোডাকশন দেওয়া যাবে না, তার খাদ্য এবং তার আবাসনের ব্যবস্থাকে নিশ্চিত করতে হবে। যখন সে ঘুমাতে যায় সেই জায়গাটায় একদম ছোট্ট একটি রুমের মধ্যে এত গ্যাদাগেদি করে 3-4 জন থাকছে এবং সকালবেলা রান্নার তার টেনশনটা থাকছে লাইন ধরে, এই যে অবস্থা, তখন সে সকালে উঠেই যে কারখানার ভিতরে সে মেশিন নিয়ে সেলাই করতে যাবে, তখন কিন্তু একটু দেখা যাচ্ছে যে তার ওই টেনশনটা, বাইরের টেনশন, এইটাকে তার একটা ভিন্ন রকম চিত্র হয়। আর তাছাড়া আমাদের দেশে আমি দেখছি, আমি ভিয়েতনামে, কম্বোডিয়ার যে মেয়েরা কাজ করছে সেখানে ফ্যাক্টরিতে ভিজিটে গিয়েছিলাম, ওয়েজ বোর্ডে যখন আমি মেম্বার ছিলাম তখন আমি এগুলি ভিজিট করছি। কিন্তু আমাদের এখানে শ্রমিকদের কিন্তু মেয়েদের সাধারণত এই ফিঙ্গারগুলো কিন্তু চিকন, যখন সেলাই করতে নাই স্টিচ করতে হয় তখন হাতটা কিন্তু তাড়াতাড়ি সহজেই কিন্তু তারা সেলাই করতে পারে। এইটা হচ্ছে আমি কখনো এটা অস্বীকার করব, তবে এখানে ম্যানেজমেন্টের এবং প্রশিক্ষিত হওয়ার আর প্রয়োজন রয়েছে। কারণ হুট করে একজন শ্রমিককে, একজন হেল্পারকে রাতারাতি তাকে প্রশিক্ষণ ব্যবস্থা না করে মেশিনে ঢুকাই দিলে সে উৎপাদন কি করবে? দক্ষ মানে শ্রমিক যখন সে কাজ করবে অবশ্যই উৎপাদন তার হবে, কিন্তু ঢালাওভাবে সাধারণ কোনো রকম একটা বেতন দিয়ে যদি আমি তাকে নিয়োগ দেই এবং সে কি উৎপাদন দেবে? দক্ষ করতে হলে তাকে আগে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যেহেতু বেশিরভাগ শ্রমিকই নারী গার্মেন্টসে, তাদের যে যদি বেবি কেয়ার সেন্টার বা স্বাস্থ্য ব্যবস্থার কি সুযোগ সুবিধা এখনো তৈরি হয়েছে? মোটামুটি কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলো তারা মোটামুটি ভালো একটা অবস্থানে আছে, কিন্তু যে সমস্ত কারখানা, ছোট মাঝারি কারখানা, তাদের পক্ষে তো এটা সম্ভব হয় না। আমি মনে করি যে সমস্ত কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলো আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না এবং হয় না। ছোটোখাটো মাঝারি ফ্যাক্টরিগুলোর মধ্যে সেখানে একটা সমস্যা রয়ে যায় যে তাদের মাইনা বেতন সময় মতো পরিশোধ করা হয় না এবং তাদের নানা ধরনের সমস্যা থাকে, যার ফলে ওই ফ্যাক্টরিগুলো উৎপাদনের ক্ষেত্রে একটু ব্যাহত সৃষ্টি হয়, কিন্তু কমপ্লায়েন্ট ফ্যাক্টরিগুলো কোনো সমস্যা হয় না। আচ্ছা, আমি একটু জানতে চাই যে অ্যাকর্ড অ্যালায়েন্স দাতা গোষ্ঠীরা বাংলাদেশের কারখানার শ্রমিকদের নিরাপত্তা এবং ভবনের নিরাপত্তা বিষয়ে যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার মূল্যায়ন কি? এখন মানে রানা প্লাজার ডিজাস্টারের ফলে একটা তো সমস্যা হয়েছিল, যার ফলে বিদেশি দাতা সংস্থাগুলো, ক্রেতা গোষ্ঠী, তারা অ্যাকর্ড অ্যালায়েন্সের মাধ্যমে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতেছে। নিরাপত্তার বিষয়টা শুধু কারখানায় যেমন কিছু বিল্ডিং এবং ফায়ার সেফটির বিষয়টা হলো মেন ইস্যু, সেই ক্ষেত্রে যেমন একটা ইতিবাচক দিক আমি মনে করি। আবার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত কারখানা আবার বন্ধ হয়ে যাচ্ছে তাদের পুনর্বাসনের জন্য ওই দাতা গোষ্ঠী কিন্তু এখনও কিন্তু পদক্ষেপ গ্রহণ করেন নাই।
এই যে শ্রমিক বেকার হয়েছে তারা এখনো আমার জানা মতে পারে 30,000 শ্রমিক তাদের কর্মচ্যুত হয়েছে। তারা এখনো রাস্তায় রাস্তায় কেউ ঘুরছে, কেউ চলে যাচ্ছে, কিন্তু এখন কিন্তু অ্যাভেলেবল 30,000 কি রিসেন্ট কিছু কারখানা বন্ধ মানে হয়েছে? না, রিসেন্ট তো আরো বেশি ছিল, কিন্তু আস্তে আস্তে তারা বিভিন্ন জায়গায় কাজ নিয়োগ দিচ্ছে, কিন্তু যার ফলে যারা হয়তো শহরের ভিতরে থাকে অনেক ওয়ার্কার, তারা এখন অন্য জায়গায় যেতে চাচ্ছে না, অথবা তারা ওই ফ্যাসিলিটি পাচ্ছে না, যার ফলে এখনো তারা চেষ্টা করছে যে ঢাকার মধ্যে কোথায় তারা কোনো চাকরি পেলে নিবে, কিন্তু অনেকে ওই রকম সুযোগও পাচ্ছে না। যার ফলে কিন্তু এই যে ওয়ার্কার যারা ছাঁটাই হলো অথবা ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হলো, তাদের কিন্তু এই দাতা গোষ্ঠী অথবা এই অ্যাকর্ডের পক্ষ থেকে, অ্যালায়েন্সের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বড় ধরনের ইনিশিয়েটিভ নেওয়া ছিল। তারা কর্মচ্যুতি হয়েছে, তাদের ক্ষতিপূরণের বিষয়টাকে নিশ্চিত করা দরকার ছিল। অ্যাকর্ড তো এ পর্যন্ত আমার জানা মতে কোনো ফ্যাক্টরি শ্রমিকদেরকে কোনো পুনর্বাসন করা হয় নাই অ্যাকর্ডের পক্ষ থেকে। কিন্তু কমপ্লায়েন্ট ইস্যু এবং নিরাপত্তা যদি শুধু আমি কারখানার মধ্যে, বাইরে আমি যে আমার রুটি রুজির বিষয়টাও তো নিরাপত্তা দিতে হবে, এটাও কিন্তু আমাদের ভাবার দরকার। এই শ্রমিকদের এই বিষয়গুলো নিয়েই কিন্তু জিএসপি মার্কিন বাজারে বারবার স্থগিত করা হচ্ছে, মানে বাংলাদেশকে জিএসপি ফিরিয়ে দেওয়া হয়নি। এই বিষয়টা কি? আসলে এই জিএসপি বিষয়টা নিয়ে মানে আমরা উদ্বিগ্ন। ইতিমধ্যে আমরাও মনে করি যে এখন আমাদের দেশে যে কর্মপরিবেশ আগের চাইতে অধিকাংশ উন্নয়ন হয়েছে এবং ভালো হয়েছে অনেক দিক থেকে, সেটা আমরা নিজেরাও আশাও করতে পারি না। সেই ক্ষেত্রে আমি মনে করি না যে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিছু প্রভাকাণ্ড রয়েছে আমাদের, কিন্তু আমি সব এক পেশা, আমি শ্রমিক প্রতিনিধি হিসাবে যে আমি এক পেশা কথা সেটা না। আমাদের আগের চাইতে বর্তমান পোশাক শিল্পের কর্মপরিবেশ অনেক উন্নয়ন হয়েছে। এটা কিন্তু একটা ব্যাপকভাবে প্রচার হতে হবে। আবার গ্লোবাল কিছু সংস্থা রয়েছে যারা নাকি আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় তারা এই প্রভাকাণ্ড করে বেড়ান, তাদেরকেও বলা উচিত হবে আমাদের দেশে আগে তো 5-10টা ইউনিয়ন ছিল, এখন তো 4 শতাধিক ইউনিয়ন হচ্ছে, আরও ইউনিয়ন হবে। আমার ফেডারেশন পক্ষ থেকে আজকে একটা ইউনিয়ন জমা হয়েছে যে এই হচ্ছে, আগে তো সেই সুযোগটা ছিল না। কিন্তু এইটাকে আমাদের কিন্তু ইতিবাচক ভাবে সেটাকে প্রচার প্রভাকাণ্ডের মধ্যে যেতে হবে। সেটা না গিয়ে যদি নেগেটিভ দু একটা বিচ্ছিন্ন ঘটনা যখন ঘটে, সে নেগেটিভভাবে প্রচার করা যাবে না। সেটা যার ফলে মার্কিন এবং অন্যান্য সংস্থা, বিদেশি সংস্থাগুলো তারা মনে করেন যে আমাদের দেশে কর্মপরিবেশ উন্নয়ন হয় না। আমি মনে করি যে আমাদের এখানে অনেক কর্মপরিবেশ আগের চাইতে অনেক উন্নয়ন হচ্ছে। আস্তে আস্তে আমরা সরকার ভালো ভালো পদক্ষেপ গ্রহণ করছে যেটা কিনা শ্রমিকদের স্বার্থ সংগঠিত হবে, যার ফলে এটা মার্কিন সিনেটের যে তাদের প্রস্তাবনা সেটাকে ফিরে নেবে। জিএসপি সুবিধা আমরা অচিরে পাবো বলে আমি আশা করি। ফ্যাক্টরির যে মজুরির ব্যাপারটা এখন আন্তর্জাতিক বিভিন্ন দেশের সাথে কতটুকু প্রতিযোগিতামূলক হয়েছে? আসলে মজুরির বিষয়টা কিন্তু আগে থেকেই একটা বৈষম্য ছিল, যার ফলে এবার কিন্তু দেখেন এই সরকারের আমলে 3,000 টাকা মজুরি করা হলো 1662 টাকা 50 পয়সা থেকে 2010 সালে 3,000 টাকা। তারপরে আপনার এই যে আমি ওয়েজ বোর্ডে যখন ছিলাম তখন 5,300 টাকা 5300 টাকা মিনিমাম হেল্পারদের, যেটা এর নিচে না আর কি। তো এই যে ডেভেলপ হচ্ছে মজুরির ক্ষেত্রে, তবে একটি বিষয় হচ্ছে যে একটা জিনিস যেটা আমি মনে করি যে ক্রেতাদের সাথে নেগোশিয়েট করার যে বিষয়, এখন মালিকরা বলছে, কারখানা মালিকরা বলছে তাদের যে পয়সা দেওয়া হচ্ছে সেটা করে তাদের কমপ্লায়েন্স ইস্যু যে খরচ বাড়ছে সেটা করে মজুরির বিষয়টা তারা মানে তাদের পোষে না। যার কারণে আমি মনে করি যে একটা মানে সেন্ট্রাল একটা নেগোশিয়েট ব্যবস্থা রাখতে হবে, সরকার, মালিক এবং ক্রেতা যৌথভাবে। যেটা ভিয়েতনামে আমি যেটা শুনলাম যে দেখেছি, তারা বলল যে সেখানে গভর্নমেন্ট এবং মালিক পক্ষ এবং সকলে বাইরা মিলেই একটা নেগোশিয়েট করে। তো সেখানে এই আমাদের দেশে এই ব্যবস্থাটা থাকলে আমার মনে হয় যে একটি ন্যায্য মূল্য পাওয়া যাবে। অনেক ভালো জিনিস শেখার আছে প্রতিযোগী দেশগুলোর সাথে। আরেকটি একদম শেষ প্রশ্ন আমি করতে চাই, বিভিন্ন ধরনের যে স্বার্থ সংশ্লিষ্ট আপনাদের মিটিংগুলো হয়, সভা হয়, ত্রিপক্ষীয় সরকার, মালিক, আপনারা, শ্রমিকরা, আপনাদের অবস্থান কতটুকু শক্তিশালী থাকে সেসব মিটিংয়ে? শ্রমিক পক্ষের শক্তিশালীটা যদি ওইভাবে অবস্থান থাকতো তাহলে তবে আগের চাইতে একটু ভালো। আগে তো কথা বলার কোনো জায়গাই ছিল না, আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হতো। কিন্তু এখন কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিনিয়ত সরকার বা শ্রমিকদেরকে সাথে আলোচনা করে একটি জায়গায় আসতেছে। সমস্যা হলেও আলোচনার একটা টেবিল রয়েছে এবং মালিক পক্ষ তার আলোচনা করে এবং সরকার আলোচনা করে। সে আলোচনাই হচ্ছে সকল সমস্যার সমাধান করার একটি উৎস।
সেই আলোচনাটাকে অব্যাহত রাখতে হবে। আর শ্রমিক আন্দোলনের শ্রমিক শিল্প সম্পর্ক মূল হচ্ছে আলোচনা। আলোচনার ভিত্তিতে সকল সমস্যা সমাধান করতে হবে, যার ফলেই তো ইউনিয়ন গঠন করার প্রক্রিয়া হচ্ছে যে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা। রনি ভাই, আপনার সাথে আলোচনা করে যতটুকু বুঝতে পারলাম যে একটা শ্রমিক সংগঠনগুলো এবং শ্রমিক অধিকারের বিষয়টি একটি উন্নততর ধারার দিকে যাচ্ছে বাংলাদেশে। আশা করি এটা আরো ভালো পর্যায়ে পৌঁছাবে। আপনার সাথে আরো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা হবে। দর্শক, আমরা আলোচনা করছিলাম পোশাক শ্রমিক নেতা সিরাজুল ইসলাম রনির সঙ্গে বাংলাদেশের পোশাক খাতের শ্রমিক সংগঠনগুলোর বিভিন্ন বিষয় নিয়ে। কার্যকর বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় কয়েকদিন ধরে দফায় দফায় বাড়ছে পেঁয়াজের দাম। বিক্রেতারা বলছেন, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দর বাড়ায় রাজধানীতেও এর প্রভাব পড়ছে। তাদের অভিযোগ, সরকারের বাজার মনিটরিং ব্যবস্থা কার্যকর না থাকার সুযোগে চড়া দামে আমদানি করা পেঁয়াজ রাজধানীতে ঢোকার আগেই অসাধু ব্যবসায়ীরা বাড়িয়ে দিচ্ছে দাম। বিস্তারিত মোস্তফা মাহবুবের রিপোর্টে। আমদানি মূল্য বেড়ে যাওয়ায় কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর কৃষি মার্কেট পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, সোমবার সকালে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৭০ থেকে ৭৫ টাকায়, আর ভারতীয় পেঁয়াজ পাইকারি দামে বিক্রি হচ্ছে ৮০ টাকায়, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে আরো ২০ থেকে ২৫ টাকা বেশি দামে। কমার সম্ভাবনা দেখি না। হঠাৎ করে এক সপ্তাহের মধ্যে ২০-৩০ টাকা বাইরে যাবো, এটা আমাদের কল্পনার বাইরে ছিল। এটা হলো ৪৫ মাল, যদি বিক্রি মনে করেন কম হয় তাহলে দাম কমে যাবে। ১ কেজিতে মনে করেন ২০ টাকা ২৫ টাকা ডিফারেন্স হয়ে গেছে। তবে রাজধানীর বাজার ভেদেও রয়েছে দামের পার্থক্য। সোমবার দুপুরেই কারণ বাজারে একই মানের পেঁয়াজ বিক্রি হতে দেখা গেল ৮০ থেকে ৮২ টাকা কেজিতে। পাইকারি এ বাজারে দেশি ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে একই দামে। দেশি পেঁয়াজ ভালো যেটা, এটা হচ্ছে ৮২ টাকা কেজি, আর যেটা একটু দেন এটা ২ টাকা কম ৮০ টাকা কেজি। আর ইন্ডিয়ান পেঁয়াজ মোটা একটা আছে ৮০ টাকা কেজি। মনিটরিং দায়িত্বে যারা আছেন এটার কোনো ধারে কাছেও নাই, যে কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে। বিক্রেতারা জানালেন, দেশের বর্ডার হাটগুলোতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাজধানী সহ সারা দেশে বেড়ে যায় দাম। কার্যকর বাজার মনিটরিং না থাকার সুযোগে কম দামে মজুত করে রাখা পণ্য বেশি দামে কেনা দাবি করে বাজারে বিক্রি করা হয় চড়া দামে। আমাদের যারা ব্যাপারী আছে ওরা বর্ডারে খবর নাই, বর্ডারে খবর নিয়ে এদিকে দাম বাড়িয়ে দেয়। মোবাইলের যুগ, জানাজানি হয়ে যায়, যেমন পেঁয়াজের দাম বাড়তে আছে, আজকে কালকে বাড়ার সম্ভাবনা আছে, বর্ডারের দাম বেশি, তো মালটা বেচে না রাখি দেয়, রাখি দিয়ে পরে দিয়ে বাড়তি দামে বেচে। ইম্পোর্টাররা ওখান থেকে মাল বেচতে নিষেধ করে, যে বর্ডারেজ বাজার বেশি গেছে তারা রেট দিয়ে দেয়, তাদের মাল যদি না বেচতে দেয় একজন আরবদার কি করতে পারে। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে বিকল্প দেশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি সরকারের জোরালো মনিটরিং ব্যবস্থা চালু করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, পেঁয়াজের বাজারের আজকের পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সহকর্মী কামরুল হাসান সবুজের কাছে। তিনি আছেন রাজধানীর কারওয়ান বাজার কাঁচা বাজার এলাকায়। সবুজ, সবুজ কি দেখছেন আজকে বাজারে, কি অবস্থা? চলতি সপ্তাহের শুরু থেকে যে পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ছিল, তো আজকে ঢাকার অন্যতম পাইকারি বাজার কারণ বাজারের যে চিত্র, সেটা হচ্ছে যে গতকালের তুলনায় আজকে দাম কিছুটা কম, অর্থাৎ কেজি প্রতি ৫ টাকা করে কমেছে। দেশি এবং বিদেশি যে ভারতীয় যে পেঁয়াজ, সেই পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা পর্যন্ত কমেছে। তো আজকে যেটা বিক্রি হচ্ছে কারণ বাজারে, ঢাকার অন্যতম পাইকারি বাজার কারণ বাজারে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ ৭৫ থেকে ৮০ টাকা কেজি, এবং আজকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা দরে। তো এই কয়দিন যে একটু বিক্রির অর্থাৎ সরবরাহ সংকটের যে কথা ছিল ব্যবসায়ীদের মুখে, সেই সংকটটা কিন্তু কেটে গেছে বলতে একটু কমে গেছে, অর্থাৎ সরবরাহ এখন হচ্ছে এবং সংকটটা কিন্তু সেইভাবে নেই। আর এই দামটা মোটামুটিভাবে তারা ব্যবসায়ীরাও প্রত্যাশা করছেন দামটা একটু এরকম একটু কমতে থাকবে। তবে যারা ক্রেতা এখন পর্যন্ত যারা এই বাজারে এসেছেন, তারা কিন্তু বলছেন যে এক লাফে অনেক বেড়ে গিয়ে অল্প একটু কমে যাওয়াতে তারা কিন্তু এখন পর্যন্ত সেই সন্তুষ্ট হতে পারেনি, অর্থাৎ তারা কিন্তু দাম নিয়ে এখন অসন্তুষ্ট এবং কঠোরভাবে বাজার মনিটরিং এর তারা দাবি কিন্তু করে যাচ্ছেন, যে কারণ সামনে কোরবানির ঈদ, এই ঈদের আগে এরকম ভাবে দাম বেড়ে যাওয়া, ঈদের সময় আরো প্রভাব পড়ে কিনা, আরো দাম বাড়ে কিনা, সেই জায়গা থেকে কিন্তু তো যেভাবে দাম বাড়তেছিল সেইখানে একটু কম, ৫ কেজিতে ৫ টাকা করে কমেছে কেজিতে, এবং
আর বাজারটা অনেক জায়গাতেই আজকে অবশ্য কারণ বাজারে আজকে এই এলাকায় বন্ধের দিন, বাজার বন্ধের দিন, সেই দিক থেকে তবে বাজার আরো মোটামুটিভাবে ব্যবসায়ীরা যেটা বলছেন সেটা হচ্ছে বাজার ধীরে ধীরে একটু কমবে, বাড়ার সম্ভাবনাটা একটু কম, এমনটাই বলছেন। তো হরি, এই ছিল কারণ বাজার থেকে পেঁয়াজের আজকের সর্বশেষ দরদাম। দর্শক, আমাদের সহকর্মী কামরুল হাসান সবুজ রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারণ বাজার কাঁচা বাজার থেকে জানাচ্ছিলেন যে পেঁয়াজের পাইকারি বাজারে কিন্তু দাম 5 থেকে 10 টাকা পর্যন্ত কমে গেছে একদিনে। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে এলসি মূল্য 250 মার্কিন ডলার বাড়িয়েছে ভারত। আজ থেকে আমদানির ক্ষেত্রে এ বাড়তি মূল্য কার্যকর হবে। সোমবার সন্ধ্যায় এ দাম নির্ধারণ করে ভারতের কৃষিজাত পণ্যের মূল্য নির্ধারণী সংস্থা ন্যাফেড এর পক্ষ থেকে হিলি কাস্টমসে একটি চিঠি দেয়া হয়। এতে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে প্রতি টন পেঁয়াজের মূল্য $430 থেকে বেড়ে দাঁড়িয়েছে $700। এর আগে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে 23টি ট্রাকে 300 টন পেঁয়াজ আগের দামেই আমদানি করা হয়েছে বাংলাদেশে। $430 পার মেট্রিক টন পেঁয়াজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করতাম, সেটা হঠাৎ করে ভারতীয় সরকার বাড়িয়ে দিয়ে $700 করেছে পার মেট্রিক টন। এতে আমরা একটু বেকায়দায় পড়ে গেছি। আমরা এই ভারতীয় কাস্টমস বরাদ দিয়ে ভারতীয় এক্সপোর্টার আমাদের জানিয়ে দিয়েছে বাংলাদেশের বাজারে আমাদের কোনো প্রভাব পড়বে না। আমরা গতদিনও যে দামে পেঁয়াজ বিক্রি করছি, আমরা এখন থেকে সেই দামেই বিক্রি হবে। দিন দিন পেঁয়াজের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। অস্বাভাবিক এ মূল্য বৃদ্ধির জন্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে সোমবার এক বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে বিরোধী দল কংগ্রেস। নয়াদিল্লিতে বিজেপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে সরকার বিরোধী বিক্ষোভ করেন কংগ্রেসের নারী শাখার সদস্যরা। এ সময় তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী বিভিন্ন স্লোগান দেন। শিগগিরই পেঁয়াজের দাম কমানোর দাবিতে বিক্ষোভ হয়েছে গুজরাটেও। সরকার দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ বিক্ষোভকারীদের। সম্প্রতি ভারতের বিভিন্ন স্থানে ভারী বর্ষণ ও বন্যার পর দেশটিতে কেজি প্রতি 65 থেকে 70 রুপি পর্যন্ত পেঁয়াজের দাম বেড়ে যায়। সাধারণ মানুষ বলছে সরকার ব্যবস্থা কাজ করবেন তারা। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। সারা দেশে প্রতি বছর ঈদুল আজহায় 40 লাখেরও বেশি পশু জবাই করা হয়। এর মধ্যে শুধু রাজধানীতেই করা হয় 4 লাখেরও বেশি। এত বিপুল সংখ্যক পশুর বর্জ্য অপসারণে হিমশিম খেতে হয় সিটি কর্পোরেশন সহ অন্যান্য সংস্থাকে। তাই এবছর থেকে বাসাবাড়ির সামনে বা যত্রতত্র কোরবানির পশু জবাই করা যাবে না বলে নির্দেশনা জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে রাজধানীতে পর্যাপ্ত খোলা জায়গার অভাবে এই নির্দেশনার কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে অনেকে বলছেন সরকার খোলা জায়গার ব্যবস্থা করলে আপত্তি নেই তাদের। জায়গাটা নির্দিষ্ট করে দেয় তাহলে সম্ভব, কিন্তু আমাদের এই এলাকার মধ্যে তো আমরা কোনো জায়গায় তো দেখতেছি না। লক্ষ লক্ষ লোক কিভাবে সম্ভব? ও জায়গা কোথায় পাবে? সরকার যদি মনে করে তো অসম্ভব কিছু না। ইট পাথরে ঘেরা এই শহরের বাস্তবতার আলোকে এমন উদ্যোগের বাস্তবায়ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সিটি কর্পোরেশনের নির্বাচিত কাউন্সিলরদের মধ্যেও। এই এলাকায় কম করে হলো 20,000 গরু কোরবানি হবে। সেই কোরবানি গরুগুলোকে একসাথে এনে সেই জায়গাটাকে যদি আমরা করি, তার চেয়ে কিন্তু অনেক বড় জায়গা আমাদের দরকার। একটা ওয়ার্ডে অনেক কোরবানি দেওয়া হয়, এত জায়গা আমাদের এখন নাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্দেশ দিয়েছে, আমরা নির্দেশ মানার চেষ্টা করব। বিশ্লেষকরা বলছেন এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় হলেও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা রাজধানী ঢাকায় এর বাস্তবায়নে বেগ পোহাতে হবে সরকারকে। মানুষকে মোটিভেট করার একটা সুযোগ তৈরি করা উচিত ছিল। অর্থাৎ এই কোরবানির পরের দিন থেকে বা এই সময় থেকেই আমরা পার্শিয়ালি করতে পারি, যারা করবে তাদের কাছ থেকে আমরা শিখতে পারবো হোয়াট আর দ্য প্রবলেমস, যাতে আগামী কোরবানি ঈদে আমি সাকসেসফুলি এই কাজটা করতে পারি। এদিকে রাজধানীতে স্থান সংকটের বিষয়টি দৃশ্যমান হলেও সিটি কর্পোরেশন বলছে সরকারের নির্দেশনা বাস্তবায়নে যতটুকু সম্ভব কাজ করবে তারা। কিছু কিছু জায়গা প্রিলিমিনারি ঠিক করেছি, কাজ চলছে। আশা করি সামনের কোরবানির ঈদে আমরা এর প্রতিফলন দেখতে পাবো। কোরবানির জন্য যাবে নির্দিষ্ট স্থান করে দেওয়া হবে, সেখানে যেন সবাই মিলে একটু কষ্ট করে যায়। হয়তো 1 বছরে হবে না, কিন্তু এটা করতে হবে। বিশ্বের অন্যান্য দেশের মতো আধুনিক কসাইখানা নির্মাণ করে এ ধরনের জটিলতা থেকে উত্তরণ সম্ভব বলেও মনে করেন বিশ্লেষকরা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা।
দেশের তৈরি পোশাক খাতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বিজিএমইএ এবং জার্মান সংস্থা জিআইজেড। সোমবার মিরপুরে পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রের সভাকক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাহী পরিচালক খোরশেদ আলম। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের বোঝা হিসেবে না দেখে তাদের দেশের সার্বিক আর্থসামাজিক উন্নয়ন প্রক্রিয়ায় যুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়। এ লক্ষ্যে বেশ কিছু সুপারিশ দিয়ে জার্মান সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা জিআইজেড জানায়, বিজিএমইএর সঙ্গে হওয়া চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশের লক্ষাধিক প্রতিবন্ধী মানুষ কাজের সুযোগ পাবেন। ইতালির ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার ইতালিয়ান ফুড ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল। হোটেলটির ওয়াটার গার্ডেন ব্রেসারি রেস্টুরেন্টে আগামী 27 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত 10 দিনব্যাপী এ আয়োজন চলবে। হোটেলের ইতালিয়ান শেফ অ্যান্টোনিও গ্রাভাগনোর আয়োজনে থাকবে পাস্তা, পিৎজা, স্যুপ এবং মিষ্টান্ন সহ অনেক ধরনের ইতালিয়ান খাবার, যার স্বাদ নিতে জনপ্রতি খরচ পড়বে ৩,৯৯৯ টাকা। আর এ পুরো আয়োজনের বেভারেজ পার্টনার হিসেবে থাকছে কোকা-কোলা। পিএইচপি গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল হিসেবে নিযুক্ত হয়েছেন। সোমবার বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার দূতাবাসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তার কার্যালয়ের উদ্বোধন করা হয়। তাকে কার্যালয়ে অভিষিক্ত করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ন ইয়ং। এ সময় বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন কোরিয়ান রাষ্ট্রদূত। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। চীনের শেয়ার বাজারের মন্দার নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ার বাজারেও। দেশটির অর্থনীতিতে মন্দার কারণে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে শেয়ার বাজারে ব্যাপক দরপতন দেখা দিয়েছে। সোমবার চীনের সাংহাই শেয়ার বাজারে সূচকের ৮.৫% পতন হয়েছে, যা ২০০৭ সালের পর সর্বোচ্চ। এ অবস্থায় ক্ষতির মুখে পড়েছে চীনের শেয়ার বাজারে বিনিয়োগকারীরা। কদিন আগে চীনের কেন্দ্রীয় ব্যাংকে ইউয়ানের মান কমিয়ে দেয়ায় বিনিয়োগকারীদের মধ্যে মন্দার ভীতি তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। এদিকে সোমবার ওয়াল স্ট্রিটের ডাও জোন্সের সূচকের পতন হয়েছে ১,০০০-এরও বেশি পয়েন্ট। এছাড়াও ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিতেও সূচকের পতন হয়েছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না হঠাৎ করে ইউয়ানের মান কয়েক দফা কমিয়ে দেয় অস্থিরতা তৈরি হয়েছে পুরো বিশ্বের মুদ্রা বাজারে। চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রাখতে মুদ্রার মান কমাতে ব্যস্ত কাজাখস্তান, ভিয়েতনাম, মালয়েশিয়া, তুরস্ক এবং সৌদি আরব। আর এতে করে মুদ্রার মূল্য সংকোচনের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ছোট অর্থনীতির দেশগুলো। মুদ্রার বিনিময় হার শিথিল করার পর গত বৃহস্পতিবার পর্যন্ত মধ্য এশিয়ার বৃহত্তম জ্বালানি তেল রফতানিকারক দেশ কাজাখস্তানের মুদ্রা টেঙ্গের মান কমেছে 23% পর্যন্ত। জ্বালানি তেলের দরপতনের ধাক্কার পাশাপাশি চীনা ইউয়ানের মান কমানোর পর এবার যোগ হয়েছে চীন এবং রাশিয়ার সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থিতিশীল রাখার ভোগান্তি। চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক রাখতে ডংয়ের মান কমিয়েছে ভিয়েতনামও। এশিয়ার দেশগুলোর মধ্যে ইউয়ানের মান কমায় বিপর্যয়ের মুখে পড়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার রিঙ্গিতের মূল্য গেল 17 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এছাড়া বিদেশি মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে $10,000 কোটি, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। তবে ইউয়ানের মান কমায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের মুদ্রা লিরা। ইউয়ানের দরপতনের সাথে সাথেই লিরার মান কমেছে 5% পর্যন্ত। এ নিয়ে গেল 1 মাসের মধ্যে 9% পর্যন্ত কমলো লিরার মান, আর গেল 1 বছরের মধ্যে কমলো 25%। তবে লিরার দরপতনের পেছনে কিছুটা দায়ী রাজনৈতিক অস্থিরতাও। এদিকে জ্বালানি তেলের দরপতনের কারণে রিয়েলের মান স্থিতিশীল রাখতে হিমশিম খাচ্ছে সৌদি সরকার। জ্বালানি তেলের দাম কমায় বৈদেশিক মুদ্রার মজুদ থেকে এ পর্যন্ত $6,500 কোটি ব্যয় করেছে সৌদি সরকার। রিয়েলের মান স্থিতিশীল রাখতে রয়েছে আরও $67,200 কোটি মজুদ। ইউয়ানের দরপতনে ক্ষতির শিকার কিরগিজস্তানের সোম, তাজিকিস্তানের সোমনি এবং তুর্কমেনিস্তানের মানাত। রুশ মুদ্রা রুবেলের দরপতন তো যেন স্বাভাবিক ব্যাপার। এছাড়া এশিয়ার সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলো কোনো না কোনোভাবে ইউয়ানের মান কমায় ক্ষতিগ্রস্ত হবে বলে পূর্বাভাস দিচ্ছেন মুদ্রাবাজার বিশ্লেষকরা।
কমেছে রাশিয়ার নেতৃত্বাধীন ইউরাশিয়ান ইকোনমিক ইউনিয়নভুক্ত দেশ আর্মেনিয়ার মুদ্রা দ্রামের দাম। 27% পর্যন্ত কমেছে বেলারুশের রুবেলের দাম। ইউয়ানের দরপতন এশিয়ার পাশাপাশি পুরো বিশ্বের মুদ্রা বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। ইউয়ানের অব্যাহত দরপতনে বিশ্ব মুদ্রা বাজারে বিপর্যয় নেমে আসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দর্শক, এবারে জানিয়ে দেব দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের লেনদেন পরিস্থিতি। যোগ দিচ্ছি dscbd.org অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা স্টক এক্সচেঞ্জের। যেটা দেখছিলাম, গতকালকে কিন্তু লেনদেন শেষ হয়েছিল 37 পয়েন্ট হারিয়েছিল দেশের এই প্রধান পুঁজিবাজারের প্রধান সূচক DSEX, এবং লেনদেন কিন্তু 400 কোটি টাকা কাছাকাছি ছিল। 400 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল গতকালকে দিন শেষে আমরা যে হিসাবটা পেয়েছিলাম। আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, লেনদেনেও তেমন একটা গতি লক্ষ্য করা যাচ্ছে না। 134 কোটি টাকার শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের হাতবদল হয়েছে, এবং হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে 107টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, দর কমেছে 115টির, এবং 58টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে। সূচকের তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। সূচক DSEX অবস্থান করছে 4794 পয়েন্টে, এবং DSE সরিয়া সূচক এবং DSE বাছাই সূচক 30 ইন্ডেক্সে সেখানেও তেমন কোনো বড় ধরনের কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। যদি টপ 20-তে কারা কারা অবস্থান করে নিয়েছে লেনদেনের দিক থেকে সেটা দেখি, সেখান থেকে দেখা যাচ্ছে যে সিমেন্ট খাতের প্রতিষ্ঠান লাফার্জ সুরমা সিমেন্ট অবস্থান করে নিয়েছে লেনদেন হওয়া 20টি শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে 1 নম্বরে। 114 টাকা 50 পয়সায় লেনদেন হচ্ছে। 114 টাকা 60 পয়সা পর্যন্ত লাফার্জ সুরমার লেনদেন হয়েছে আজকে এখন পর্যন্ত। স্কয়ার ফার্মা লিমিটেড অবস্থান করছে 245 টাকা 90 পয়সা দর নিয়ে 2 নম্বরে টপ 20-র। বিদ্যুৎ এবং জ্বালানি খাতের প্রতিষ্ঠান শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড 3 নম্বরে উঠে এসেছে। 193 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে। 200 টাকাও কিন্তু ছাড়িয়েছিল গতকালকের লেনদেনে আমরা যে দেখতে পেয়েছিলাম। 4 নম্বরে রয়েছে আরেকটি প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 155 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে। অ্যাপেক্স ট্যানারি অবস্থান করছে 5 নম্বরে। চামড়া খাতের প্রতিষ্ঠানটির দর 159 টাকা 80 পয়সা, 161 টাকা 90 পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। আর SRM স্টিল অবস্থান করছে 6 নম্বরে। 64 টাকা 40 পয়সায় লেনদেন হচ্ছে এই মুহূর্তে। কাশেম ড্রাইসেলস অবস্থান করছে 7 নম্বরে। শাসা ডেনিম অবস্থান করছে 8 নম্বরে 44 টাকা 30 পয়সা দর নিয়ে। অগ্নি সিস্টেমস লিমিটেড অবস্থান করছে 9 নম্বরে 27 টাকা 30 পয়সা দর নিয়ে, এবং অ্যাফেক্স ফুডস অবস্থান করছে 10 নম্বরে 171 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে। 174 টাকা পর্যন্ত অ্যাফেক্স ফুডের আজকে লেনদেন হয়েছে। দর্শক, মোটামুটি এই ছিল দেশের প্রধান পুঁজিবাজারের খবরাখবর। এবারে জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো আরও একবার। দেশের অধিকাংশ পোশাক কারখানায় নেই ট্রেড ইউনিয়ন। বর্তমান সংগঠনগুলোর কার্যক্রমেও বাধা দেওয়ার অভিযোগ সংগঠকদের। দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্রমিক নেতাদের। ঈদে যত্রতত্র কোরবানির পশু জবাই না করার সরকারি নির্দেশনা নিয়ে সংশয়ে সিটি কর্পোরেশন। বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার। এবং বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে এলসি মূল্য 250 মার্কিন ডলার বাড়ালো ভারত। অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশটির বিভিন্ন স্থানে কংগ্রেসের বিক্ষোভ। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।